Thus, we will thus we will practice speaking English because there is no exceptional way. Without practice, we can learn speaking English. অর্থাৎ ব্যতিক্রম কোনো পথ নেই ইংরেজি শেখার, ইংরেজিটা না বলে। If you want to learn English, you must practice a lot. আমি প্রশ্ন করেছি যে ইজ ইট রেইনিং ইন ইয়োর কান্ট্রি অর ইন ইয়োর লোকালিটি, আপনি বলেছেন যে নো, বাট at this time, at this moment, it is raining in my country or in my village. এই মুহূর্তে আমার এলাকায় বর্ষা হচ্ছে। আমাদেরকে কথা বলতে গেলে প্রথমে টেন্সটা ঠিক রাখতে হবে। একটা টেন্স আপনি এই মুহূর্তে আমার এরিয়ায় বা আমার এলাকায় বর্ষা হচ্ছে, আমি ভাত খাচ্ছি, সে চিঠি লিখছে, বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তো চার প্রকার। প্রেজেন্ট টেন্সের ভিতরে কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমানকাল। আপনাকে যদি আমি প্রশ্ন করি হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি ভাত খেয়েছেন? দেখেন, আমি প্রশ্ন করেছি আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। আপনাকে উত্তরও দিতে হবে কিন্তু সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি বলেছি যে আপনি কি ভাত খেয়েছেন, আপনি বলবেন যে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, সাউন্ডটা কি ক্লিয়ার নাকি একটু কমিয়ে দিব? স্যার ঠিক আছে, আমি আজকে হেডফোন লাগাইনি। থ্যাংক ইউ। তো বলা হচ্ছে যে আপনি কি ভাত খেয়েছেন, আপনি বলছেন স্যার আমি ভাত খেয়েছি। আমি প্রশ্ন করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, আপনাকে সেই উত্তরটাও দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। আমি যদি আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করি যে ইজ ইট রেইনিং ইন ইয়োর কান্ট্রি, আপনার দেশে বা আপনার এলাকায় কি এখন বৃষ্টি হচ্ছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ স্যার এখন বৃষ্টি হচ্ছে, অথবা বলবেন স্যার এখন বৃষ্টি হচ্ছে না। আমি যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে কোনো প্রশ্ন করি ডু ইউ ইট রাইস, আপনি বলছেন নো স্যার, every day I eat sandwich, noodles or any kind of any kinds of Chinese food. আমি যে কোনো রকমের চাইনার মানে চাইনিজ ফুড আমি খাই। and I eat rice and vegetables only on time or only one hour or at night. আমি একবার ভাত খাই, বাদবাকি সময় আমি নুডলস বা আমি চাইনিজ খাবার বা আমি স্যান্ডউইচ এগুলা খাই। আমি খাই খাই বললে কোন টেন্স বোঝাচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমরা যখন কথা বলবো দেখবেন আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ কথাই যে দেখেন আপনি বলছেন, তো কথা বলতে গেলে যে কথাটি আপনার মুখ থেকে বের হবে সেই কথাটি বের করার আগে চিন্তা করতে হবে যে আমি কোন টেন্সে বলতে চাচ্ছি। এই জন্য আমি বলেছিলাম যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজি ভাষার প্রাণ। দেখবেন ওই যে বলেছিলাম না যে একটা মানুষের ভিতরে কিন্তু সোল বা আত্মা থাকে, এই ভাষারও কিন্তু সোল হচ্ছে টেন্স। যে যত বেশি ভালো করে টেন্স শিখবে তার এই জায়গাটা তত বেশি কিন্তু ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা আজকে এখানে একটু শুরু করি, আমরা স্পোকেনের কিছু রুল দেখব। তার আগে আমরা একটু গ্রামারটা দেখে এসে, আমরা গত ক্লাসে আমি আপনাকে পার্টস অফ স্পিচের একটা ক্লিয়ার ধারণা দিয়েছিলাম। সবগুলা পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন থেকে শুরু করে কনজাংশন ইন্টারজেকশন পর্যন্ত। এখন এগুলা কিন্তু আমাদের ডিটেইলস শিখতে হবে। তো ডিটেলস শেখার আগে আমরা এই বিষয়গুলো আরেকটু দেখি, জাস্ট ওয়েট। স্পোকিং, ওকে। পজিটিভ ভার্ব সম্পর্কে কিন্তু একটু ধারণা দিয়েছিলাম। আচ্ছা, আজকে আমরা স্পোকেনের কিছু প্রথমে রুল দেখি, তারপর আমরা গ্রামারের আরো আইটেম দেখব। যেমন আপনাকে আমি বলতে পারি যে হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি কি সংবাদ বা কি খবর। হুম দেখেন, কিছু কিছু বিষয় রয়েছে যেখানে গ্রামার কোনো কাজে লাগে না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনার দেশে এখন সময় কত, তো এটা বা আপনি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার হাতে যে ঘড়ি রয়েছে এটাতে সময় কত, আপনি বলবেন যে টাইম প্লিজ। কি বললাম? টাইম প্লিজ। হুম এখানে কিন্তু আপনাকে কোনো গ্রামার ব্যবহার করতে হয়নি, এখানে আপনাকে কোনো ব্যবহার করতে হয়নি গ্রামার। আপনি কি করলেন? এখানে জাস্ট স্পোকেনের একটা রুল ব্যবহার করলেন, টাইম প্লিজ। 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। দেখেন কি বলছে এখানে। প্রথমে আমি কয়েকটা রুল আপনাকে দেখিয়েছিলাম, আমি নিচের দিকে চলে যাই সরাসরি। এটা দেখিয়েছিলাম অ্যাজ ওয়েল, এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে, এটাও অথবা ওটাও।
অ্যাজ ওয়েল, সেই সাথে এটাও অথবা ওটাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ অথবা নাও। এটা হচ্ছে আপনি কিসের ইয়াটা নিচ্ছেন মানে এটা হ্যাঁ আমি, ইয়ার তো হ্যাঁ আমি একটু ভেঙে দেই। এটা বলবেন। মানে স্পেশাল এটা হচ্ছে নাকি বুঝিনি আমি। না, হ্যাঁ এই সুন্দর প্রশ্ন করেছেন, ভালো একটা প্রশ্ন। এটা কোন সেক্টরে পড়বে, কোন কাতারে এটা ফেলা যাবে? যেমন বিভিন্ন ভাগ আছে না, দেখবেন আমরা এই যে সুপার শপে যখন আমরা কেনাকাটা করতে যাই তখন 500 টাকার নোট কিন্তু দেখেছি একটা বক্সের ভিতরে থাকে, 100 টাকার নোট একদিকে থাকে, 50 টাকা একদিকে। তো এখানে কোন কাতারে আপনি এটা ধরবেন, কোনটা হিসাব করবেন? তো এটা আপনি টেন্সের ভিতরে ফেলবেন, না পার্টস অফ স্পিচের ভিতরে ফেলবেন, নাকি আপনি অন্য কোনো সেন্টেন্সের ভিতরে ফেলবেন, নাকি অন্য কোনো কিছু হবে? হুম তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে যে কাজটা আপনাকে প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে, দেখেন মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, সে একজন ভালো শিক্ষক, সেই সাথে একজন ভালো লেখক, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। এখানে আপনি যদি টেন্স বিবেচনা করেন তাহলে এক একটি বাক্য এক এক রকম টেন্স হতে পারে। এখানে পার্টস অফ স্পিচটা কখন ধরা হয় জানেন? যেমন এই যে একটা বাক্য দেখেন, অ্যাজ দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে একটা বাক্য, আমি একটু বড় করলাম। তো এই বাক্যটার ভিতরে পার্টস অফ স্পিচ কখন কাজে লাগে? আপনাকে যদি আমি বলি যে বলেন তো বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি বলবেন যে স্যার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাজেক্টিভ। হ্যাঁ, এটা একটা আচ্ছা গুণ, একটা সুন্দর। দ্য গার্ল ইজ বিউটিফুল, বালিকাটি সুন্দর। আচ্ছা, বালিকাটি কেমন? সুন্দর। এখানে যদি বলি ইন্টেলিজেন্ট, বা এখানে যদি বলি গার্ল, গার্ল কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন, কারণ এটা একটা মেয়ে, গার্ল মানে একটা মেয়ে জাতিদের নাম বোঝাচ্ছে গার্ল। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এক একটা ওয়ার্ড বা পদ বা এক একটা শব্দ হচ্ছে এক এক রকমের পার্টস অফ স্পিচ হয়। পার্টস অফ স্পিচটা কখন হয়? যখন কোনো সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে বলা হয়। কিন্তু আপনাকে যদি আমি একটা বাক্য দেই যে আমি ভাত খেয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, তাহলে এই টোটাল সেন্টেন্সটা আপনাকে যদি বলি বলেন তো আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যটা কোন টেন্সের ভিতরে পড়বে? তখন আপনি বলবেন স্যার এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে পড়বে। অর্থাৎ পার্টস অফ স্পিচ হয় হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরের প্রত্যেকটা ওয়ার্ড যখন আলাদা আলাদা করে বোঝাবে তখন পার্টস অফ স্পিচ হয়। তখন কি হয় বলেন? তখন পার্টস অফ স্পিচ হয়। আর টেন্স কখন জানতে হয়? আপনাকে আমি যে কোনো একটা বাক্য দিতে পারি, আমি যদি বলি যে আমি এখন সুমির সঙ্গে কথা বলছি, তাহলে দেখেন এই যে কথা বলছি, এই কথাটা বললে কিন্তু আমি এই মুহূর্তে বুঝাচ্ছে যে আমি এই মুহূর্তে কথা বলছি। তখন এটা হয়ে যাবে হচ্ছে মানে টেন্সের ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর ভিতরে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা। যাই হোক, তো আমরা এটা চেষ্টা করি। এটা হচ্ছে মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও, রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে, সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়, সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। দেখেন, গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। এই বাক্যগুলো আমরা কিভাবে কমপ্লিট করব? এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। একটা রুল, সেইটার ভিতরে অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে অথবা এটাও বা ওটাও। হুম রাজু ফুটবলের সাথে ক্রিকেটও ভালো খেলে, সে সুন্দরী মেয়েও চায়, সে যৌতুকও চায়, গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। একই সঙ্গে যখন দুইটা জিনিস দেয় তখন আমাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে হবে। তখন আমাদের কি ব্যবহার করতে হবে বলেন? তখন আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে হবে। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। কি হলো? ট্রি গিভস, ট্রি গিভ আস ফ্রুটস, গাছ আমাদের ফল দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ পাশাপাশি, শেড ছায়াও দেয়। সে সুন্দরী মেয়েও চায়, সাথে যৌতুকও চায়। দেখবেন অনেক ছেলে এমন চায় যে আমি যাকে বিয়ে করব সে সুন্দরীও হবে এবং সঙ্গে আমি তার বাপের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা যৌতুক আনবো। তো বলছে হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে চায়। আর এখানে আমার মূল স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি, অর্থাৎ সে, ডাউরি মানে হচ্ছে যৌতুক প্রথা বা যৌতুক। তাহলে এই বাক্যটা আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ ডাউরি, DOWRY। তো এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। দেখেন আমরা এখানে কিছু কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার একটু দেখি। যেমন একটু মনে রাখবেন এই কথাটা, শুড হ্যাভ, থাকা উচিত।
আপনি মনে মনে ভাবছেন যে আপনি দেশে আসছেন, চিন্তা করতেছেন যে এখন আমার একটা গাড়ি থাকা উচিত। আমার কাছে হয়তো গাড়ি কেনার মতো টাকা আছে, তো আমার গাড়ি থাকা উচিত। তো বলা হচ্ছে দেয়ার শুড বি, স্যার এটা হচ্ছে দেয়ার শুড বি, হ্যাঁ। যেমন এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড বি আ কার। আর থাকা উচিত না, তখন দেয়ার শুড নট বি। এই দেয়ার শুড নট বি কেন দেয়া হচ্ছে? দেয়ার শব্দের অর্থ হচ্ছে, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। মনে রাখবেন কথাটা, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ সূচনামূলক দেয়ার। যখন আমরা কোনো কথা বলতে গেলে সাবজেক্ট খুঁজে পাই না, হুম সেখানে কিন্তু আমরা দেয়ার ব্যবহার করি। যেমন বলেছে এই গ্রামে একটা স্কুল থাকা উচিত। দেখেন এখানে স্কুল, আপনি যদি মনে করেন স্যার এখানে স্কুল তো সাবজেক্ট বা কর্তা, না। সাবজেক্ট বা কর্তার কাজ কি? সাবজেক্ট বা কর্তার কাজ হলো কাজটাকে সম্পাদন করা। যেমন আমি যদি বলি রীতা একটি চিঠি লেখে, এখানে চিঠি লেখার কাজটা কে সম্পন্ন করছে? রীতা। কিন্তু এখানে স্কুল কি কোনো কাজ করছে এই বাক্যে? দেখেন তো, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, বলেন তো স্কুল কি এখানে কোনো কাজে আসতেছে? স্কুল না, কি কোনো আসতেছে না। কাজ করতেছে না। তাহলে তাহলে এখানে স্কুল কিন্তু কোনো সাবজেক্ট না, এখানে স্কুল কিন্তু কোনো সাবজেক্ট হবে না। তো বলছে যে বাক্যে সাবজেক্ট পাওয়া যায় না, বা যে বাক্যটিতে আমরা সাবজেক্ট খুঁজে বের করতে পারি না, সেখানে আমরা সূচনামূলক, সূচনা মানে কি, দেখবেন আমরা ছোটবেলায় যখন রচনা কম্পোজিশন লিখতাম বাংলায়, ছাত্র জীবন রচনা লিখতে হতো পরীক্ষার খাতায়, তো এই সূচনা মানে শুরু, শুরুতে আমাদের দেয়ার ব্যবহার করতে হয়। শুরুতে আমাদের কি ব্যবহার করতে হয়? দেয়ার। হ্যাঁ, হুম দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। আর থাকা উচিত না, তখন হবে দেয়ার শুড নট বি। পত্রিকাটিতে কোনো ভুল থাকা উচিত না, দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ মিস্টেকস ইন দ্য নিউজ পেপার। বা পত্র, লেটার মানে হচ্ছে পত্র, পত্র মানে হচ্ছে চিঠি। থাকা উচিত ছিল, বলা হচ্ছে এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, তখন আপনাকে দেয়ার শুড হ্যাভ বিন ব্যবহার করতে হবে। আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, গিয়ে বলছেন যে বাহ গ্রামটি তো খুব সুন্দর, কিন্তু এখানে মুসল্লিরা নামাজ পড়বে কোথায়? এখানে একটা মসজিদ থাকা উচিত ছিল। কিভাবে বলবেন? দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল। থাকতে পারবে, থাকতে পারবে, তখন কি হবে? দেয়ার কুড বি। দেখেন, দেয়ার কুড হ্যাভ বিন, ক্যান মানে পারা, আর ক্যানের পাস্ট ফর্ম এখানে কুড ব্যবহার করা হয়েছে। হুম দেয়ার কুড হ্যাভ বিন, আছে বলে মনে হয়। দেখেন কোনো কিছু মনে হলে তখন সিমস টু বি ব্যবহার করবেন। মানে ক্যানের অর্থে কুডটাও ব্যবহার করা যায়, তারপর হচ্ছে উড, উডটাও তো ব্যবহার করা যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, কিন্তু উডের বহুরূপী ব্যবহার, গত কি একটা ক্লাসে আমি উডের ব্যবহারটা দেখিয়েছিলাম। জি হ্যাঁ, আমি তো ভদ্রতা সূচক বলে বোঝাচ্ছে উডের ব্যবহারটা। এখন আমি একটা কথা আপনাকে প্রথমে একদিন বলেছিলাম যে একই শব্দ, অর্ড, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকমের অর্থ প্রকাশ করতে পারে। যেমন একজন মানুষ, মনে করেন আমি একটা কলেজে চাকরি করি, তো কলেজে যখন আমি ক্লাস নিতে যাব তখন আমার স্টুডেন্ট আমাকে স্যার বলে সম্বোধন করবে। আমি যখন বাড়িতে আসবো তখন আমার সন্তান, আমার ছেলে আমাকে বাবা বলে ডাকছে। আমি যখন অন্য কোথাও বেড়াতে যাচ্ছে, আমাকে কেউ আঙ্কেল বলছে, কেউ কাকা বলছে, কেউ মামা বলছে, ব্যক্তি কিন্তু আমি সেই একই ব্যক্তি। এখানে বিভিন্ন জায়গায় যেমন উডের ব্যবহার, কুডের ব্যবহার, এখানে কুড মানে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু কখনো আবার ভদ্রতা সূচকেও কুড ব্যবহার করা হয়, উড বা কুড। তো বলছে, আমি যদি আপনাকে বলি কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম, আপনি কি আপনার নামটি আমাকে বলতে পারবেন বা বলবেন? এখানে দেখেন আমরা কুডের ব্যবহার করতে পারি, এখানে কিন্তু আপনি ক্যানের কোনো পাস্ট ফর্ম হিসাবে কুডটা বসেনি। কিন্তু যদি বলা হয় আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আবার যদি বলি আই কুড ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু এখানে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড হয়ে গেল। আমি কাজটি করতে পারতাম, কেন? ওই যে ক্যানের পরিবর্তে আমি কুড ব্যবহার করেছি। আমি কি ব্যবহার করেছি? কুড ব্যবহার করেছি। এই নদীতে সাপ আছে বলে মনে হয়। দেখেন, যদি কোথাও কোনো জিনিস আছে এমন মনে হয়, তখন সিমস টু বি ব্যবহার করবেন। দেয়ার সিমস টু বি স্নেকস ইন দ্য রিভার। এই নদীতে সাপ আছে বলে মনে হয়। হুম তাকে জ্ঞানী বলে মনে হয়।
মনে করেন আপনার সঙ্গে এমন একটা লোক কথা বলছে আপনার সামনাসামনি দাঁড়িয়ে, তো আপনি তার ড্রেস, তার চেহারা দেখে বলছেন, মনে মনে ভাবছেন যে তাকে জ্ঞানী বলে মনে হয়, তাকে পাগল বলে মনে হয়। হুম। তাহলে বলতে হবে হি সিমস টু বি ওয়াইজ। হি সিমস টু বি ওয়াইজ। অর্থাৎ আমার রুলটা হচ্ছে, হ্যাঁ, রুলটা হচ্ছে সিমস টু বি, আছে বলে মনে হয় বা কোনো কিছু করতে মনে হয়, এমন হলে সিমস টু বি হবে। হুম। দেয়ার সিমস টু বি স্নেকস ইন দিস রিভার, এই নদীতে সাপ আছে বলে মনে হয়। Things to be snake in the river. না, এখানে তো এটা থিঙ্ক টু বি ব্যবহার করেছে, কিন্তু সিমস টু বি ব্যবহার করতে হবে। সিমস, এই যে দেখেন, সিমস টু বি, এইটুক। তো ঠিক আছে কিনা এটা জিজ্ঞেস হ্যাঁ করতেছিলাম হ্যাঁ, আর এটা কি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা বলেছেন ওটা ঠিক আছে। অর্থাৎ দেখেন, এই যে বলছে এই নদীতে সাপ আছে বলে মনে হয়, আপনি কোনো একটা জিনিস খেতে বসেছেন, তো বলছেন যে মনে মনে ভাবছেন যে এই খাবারে হয়তো বিষক্রিয়া থাকতে পারে, মানে পয়জনাস কোনো কিছু থাকতে পারে, খাবারটা আমার ভালো স্বাদ মনে হচ্ছে না। হুম। এই নদীতে সাপ আছে বলে মনে আসলে হয়। শব্দটা আমি নতুন শিখতেছি, তো এর আগে আমি সবসময় আই থিংক আমি এই শব্দটা ব্যবহার করতাম। আই থিঙ্কটা আই কেমন থিংক। জানেন? আই থিঙ্ক মানে হচ্ছে আমি চিন্তা করি। হুম। আপনি যেটা বলেছেন ও এটাও আই থিঙ্ক, মানে যেমন আই থিঙ্ক ইউ আর এ ম্যাড, আমি চিন্তা করি তুমি একজন পাগল, আমি মনে করি। হুম। কিন্তু আপনি যখন সিমস টু বি বলবেন তখন হচ্ছে আছে বলে মনে হয়। সিমস টু বি সব। হুম। হ্যাঁ, মেবি, মেবিটা অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, মেবিটা হচ্ছে কি, যেমন ইট মে বি রেইন টুডে, মেবি হচ্ছে হতে পারে, সম্ভাবনা থাকলে সম্ভাবনা প্রকাশে মে ব্যবহার করা হয়। আপনাকে আমি এখান থেকে একটু এই জায়গাটাতে যাই, জাস্ট ওয়েট এ বিট, আমি এখানে একটু দেখাই মেবিটা কোথায় বসে। মডাল ভার্ব, ইউজ অফ শুড, উড, ক্যান, কুড, এটা মডাল অক্সিলারি ভার্ব ফর স্পোকেন। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ এই যে এখানে রয়েছে, প্লিজ, এখানে আমরা সবগুলা কম বেশি পাবো। হ্যাঁ, এখানে কি আছে? এটা হচ্ছে ক্যান, মানে হচ্ছে পারা। হ্যাঁ, কুড হচ্ছে পারা ব্যবহার করব অতীত অর্থে। আর মে হচ্ছে সম্ভাবনা অর্থে, MAY, মে মানে সম্ভাবনা অর্থে। যদি কখনো কোনো জিনিস সম্ভাবনা থাকে, আমি যদি বলি সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। আজ বৃষ্টি হতে পারে, ইট। সি মে বি, এটা তাহলে কি অর্থ হচ্ছে? মেবি এখানে কি হচ্ছে? মেবি অর্থ কি? মেবি অর্থ হচ্ছে হতে পারে। দেখেন এখানে মে হচ্ছে মূলত শুধু মে কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু সম্ভাবনা। আর বি মানে, আর বি মানে হচ্ছে হওয়া। যেমন একটা ছেলে, মনে করেন আপনার খালা বা আপনার বড় আপুর ছেলেটা এবার সে SSC পরীক্ষা দিবে, মনে করেন, উদাহরণ দিচ্ছি। এখন সে আপনার সঙ্গে ফোনে কথা বলে, তো আপনি বুঝতে পারছেন মনে মনে যে সে অত্যন্ত মেধাবী ছাত্র, সে খুবই মেধাবী। তো আপনি মনে মনে চিন্তা করতেছেন যে সে A+ পেতে পারে, তার A+ পাওয়ার সম্ভাবনা আছে। তো A+ও সে পেল। এইবার আপনি চিন্তা করতেছেন আমার ভাগনা, আমার বড় আপুর ছেলে যখন সে A+ পেয়েছে, সে হয়তো বড় হয়ে তাহলে একজন ডাক্তার হতে পারে, সে একজন ডাক্তার হতে পারে। দেখেন এই যে সম্ভাবনা রয়েছে, সে কিন্তু এখনো ডাক্তার হয়নি। তো এখানে হওয়া ইংরেজি হচ্ছে বি, বি মানে হচ্ছে হওয়া। ওই যে বলেছে সে একজন ডাক্তার হতে পারে, তখন এখানে ব্যবহার করতে হবে বি, অর্থাৎ হি মে বি, হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। কিন্তু যখন বললাম আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু এখানে বা বৃষ্টি হতে পারে, দেখেন এখানে কিন্তু সে একজন ডাক্তার হবে। এখানে বি মানে ডিরেক্ট হওয়া, বলতে চাচ্ছেন যে সে একজন ডাক্তার হবে বা সে একজন ডাক্তার হতে পারে। হি মে বি এ ডক্টর, এখানে বি মানে হওয়া, ডাক্তার হওয়া। কিন্তু বৃষ্টি পড়তে পারে বা বৃষ্টি আসতে পারে, ইট মে রেইন টুডে, এখানে বি দেওয়া যাবে না। অর্থাৎ আজ বৃষ্টি আসতে পারে, বৃষ্টি হতে পারে মেঘ থেকে, ইট মে রেইন টুডে, তখন আপনাকে মেটা ব্যবহার করতে হবে, ইট মে রেইন টুডে। আচ্ছা এইটার, হ্যাঁ। এই এই যে সিং ফুড, যেটা সিং ব্যবহার করলেন না স্যার, হুম হুম। মানে যেটা হচ্ছে আচ্ছা, সমস্যা তো নাই। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু আমরা এই জায়গাটা একটু দেখলাম, এখানে আরো কিছু দিয়েছি, যেমন ভালো ধরেছে আমার। অবশ্যই অবশ্যই, তো আপনার যখন ভালো ধরে এই কথাটা শুনলে আমারও খুব ভালো লাগে যে আমি, আমার পরিশ্রমটা সার্থক হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আপনার আরো কথা কিছু,
হ্যাঁ, আরো কিছু বিষয় দেখাই। ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা আমরা কিভাবে জানাবো? বার্থডে গ্রিটিংস। বলছে তোমাকে শুভ জন্মদিন। আমরা মনে করেন আমার বার্থডে চলে গিয়েছে কিছুদিন আগে, বা আপনি আগামীকাল আমার বার্থডে উইশ করবেন, তো বলছে হ্যাপি বার্থডে টু ইউ, তোমাকে শুভ জন্মদিন। আমরা সবাই এটা জানি। জন্মদিনে আমরা এটা বলে উইশ করি যে এই দিন বারবার ফিরে আসুক, এই দিন বারবার ফিরে আসুক। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, এই দিন বারবার ফিরে আসুক। আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন। মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে, আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন। এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক। আই উইশ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম অন দিস ডে, আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুযোগ এনে দেবে। আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ ম্যানি ফ্যাসিলিটিস, আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ ম্যানি ফ্যাসিলিটিস, আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুযোগ এনে দেবে। এরপর দেখেন ডেয়ারের ব্যবহার। ডেয়ার মানে হচ্ছে কি কত সাহস। বলা হচ্ছে তোমার কত সাহস, হাউ ডেয়ার ইউ, তুমি কোন সাহসে বলো। হাউ ডেয়ার ইউ সে সো, হাউ ডেয়ার ইউ সে সো, তুমি কোন সাহসে এটা বলো, তুমি কোন সাহসে এটা করলে। হাউ ডেয়ার ইউ ডু দিস, হাউ ডেয়ার ইউ গো আউটসাইড, তুমি কোন সাহসে বাইরে গেলে। কোনো কিছুতে বা কোনো কিছুতে অভ্যস্ত বোঝালে ইউজ টু বসে। আমি গত একটা ক্লাসে এটা আপনাকে শিখিয়েছিলাম যে কোনো কিছুতে অভ্যস্ত, কিন্তু এটা হচ্ছে অতীতকালে। অতীতকালে অভ্যস্ততা বোঝালে তখন ইউজ টু ব্যবহার করা হয়, ইউএসইডি, ইউজ টু ব্যবহার করতে হয়। তো গেছিলাম, পড়েছি দুটো। হ্যাঁ, যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু টেক এক্সারসাইজ ইন দ্য রিভার। আমি প্রতিদিন তাদের বাড়িতে যেতাম, আই ইউজ টু গো দেয়ার হোম। অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করতে হয়। এরপর একটা দেখেন, আমি পারছি। আই অ্যাম বিং অ্যাবেল, এই বিং শব্দটা কি জানেন? বি ভার্বের আইএনজি ফর্ম। যেমন ইট ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, ইট ভার্বের আইএনজি ফর্মটা হচ্ছে ইটিং। যেমন আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। হুম আমি পড়ছি, আই অ্যাম রিডিং। যদি বলা হয় আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং বুক। হুম আমি ফুটবল খেলছি, বলেন। আর being টা হচ্ছে মানে able মানে doing। অ্যাবেল মানে হচ্ছে সক্ষম হওয়া। আমি পারছি অর্থাৎ আমি পারতে, আমি কোনো কাজ করতে সক্ষম হচ্ছে, আই এম বিং অ্যাবেল। এখানে বাংলাটা এইভাবে বললে আপনার বুঝতে সুবিধা হতো যে আমি, আই অ্যাম বিং অ্যাবেল, আমি করতে পারছি, আমি করতে সক্ষম হচ্ছি। যেমন আপনাকে আমি একটা হোম টাস্ক দিলাম, দিয়ে বললাম কি যে বর্ণালী আপু আপনি এটা করবেন, তো আপনি বললেন যে স্যার আই অ্যাম বিং অ্যাবেল, আমি এটা করতে পারছি। অর্থাৎ এটা এভাবে বলা যায়, আই অ্যাম ডুইং, আমি করছি। কিন্তু এটা ভালো বাংলায়, ভালো ইংলিশে বলা যায় আই অ্যাম বিং অ্যাবেল, আমি করতে পারছি। আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই অ্যাম বিং অ্যাবেল টু স্পিক ইংলিশ। সে মোটর সাইকেল চালাতে পারছে, হি ইজ বিং অ্যাবেল টু রাইড বাইক, হি ইজ বিং অ্যাবেল টু রাইড বাইক। কোনো কিছু করতে বাধ্য হওয়া বুঝালে কম্পেল টু প্লাস, বলেন। অ্যাবেল, দেন অ্যাবেলটা দিতে হবে, অ্যাবেলটা দিতে হবে, অ্যাবেল। Able, আহ সে স্কেল। হুম এটা হবে। ঠিক আছে। হুম আরো বলেন। না স্যার, না তবে দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে কি যে একটা রুল শিখে ওইটা দিয়ে পরপর কয়েকটা বাক্য করলে আমাদের বেশিক্ষণ ব্রেনে ধরে রাখতে পারে। হুম আই এম বিং টু অ্যাভেল স্কাই ডিং। ওকে, ঠিক আছে। অবশ্যই ঠিক আছে। I am being to able uh, ডু uh, দ্য ওয়ার্ক, আই এম বিং টু অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম হচ্ছি। being to able ওয়েস্টার্ন, আমি যদি মানে ওয়েস্টার্ন কিছু একটা নতুন রান্না শিখি, এটাকে কি বলবো? নিউ রেসিপি, নিউ রেসিপি। ওকে। সুশি। হুম ঠিক হুম আছে। বলেন, হ্যাঁ অবশ্যই এগুলো ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে। না, এটা কি আমি এইটা আই এম বিং টু হুম হুম অ্যাভেল। ওইটা না, আপনি এটা প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বলবেন যে স্যার আমি প্রতিদিন এই ধরনের খাবার রান্না করি, আমি প্রতিদিন এই ধরনের খাবার খাই। তাহলে বলেন আই ইউজুয়ালি ইট বাংলাদেশি ফুড অ্যান্ড আই ইউজুয়ালি কুক বাংলাদেশি ফুড। আমি প্রায়ই বাংলাদেশি খাবার খাই এবং প্রায়ই বাংলাদেশি খাবার রান্না করি। প্রশ্ন যে টেন্সে হবে, হ্যাঁ প্রথম দিকে বলেছিলাম আপনাকে উত্তরটাও দিতে হবে ঠিক সেইভাবে, যে আমি বাংলাদেশি খাবার রান্না করি, আমি বাংলাদেশি খাবার খাই। তাহলে কি হবে? আই ইউজুয়ালি কুক, আই ইউজুয়ালি ইট, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, অথবা আই রেগুলারলি ইট বাংলাদেশি ফুড। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক টু ইট, লাইক মানে পছন্দ করা, আপনি কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন? বাংলাদেশি ফুড তো অনেক রকমের রয়েছে, আপনি স্বাভাবিকভাবে কি কি রান্না করেন? প্লিজ টেল মি ইন ডিটেইলস। fish, chicken, and vegetable. ফিশ কারি অর ফিশ ফ্রাই? Sometimes fry, sometimes is curry, ওকে, but I like a soup. আমি মানে শুকনাটা বেশি পছন্দ করি না, মানে একটু ঝোল থাকা পছন্দ করি, মানে লাইক a soup curry. স্যুপ কারি, How about it? থ্যাংক ইউ। বাট ইজ ইট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি বাংলাদেশি ফিশ? Not too available. I'm eating is Hong Kong ফিশ, food. Yes. ওকে ওকে। টেল মি এনি কাইন্ড অফ নেম অফ দ্য ফিশ, হোয়াট কাইন্ডস অফ নেম অফ দ্য ফিশেস? Sorry. Not I cannot tell the name because name. Yes. Someone buy for me and then to me okay. and I cook. Do you go to market for buying fish or vegetables, or your grandmother go to market? Yes, she go to market. I'm not go to market. Sometime, but it's not. It's buy for kids, not for cooking. For cooking, okay. Yeah. Uh, when do you go to market for shopping your clothes or dresses or any kind of necessaries? Sunday have holiday. Sunday, yes, I will have holiday. স্যার এটা যদি আমি হচ্ছে ইয়া বলি বলেন। কন্টিনিউয়াস হুম। না, মানে আমি তো প্রায় সময় কিনি বা তাহলে বলবেন আমি প্রায় সময় কিনি, প্রায় সময় হচ্ছে ইউজুয়ালি সাধারণত, বা জেনারেলি, আই জেনারেলি বাই মাই ক্লথস, হ্যাঁ, বাই মাই ক্লথস অর মাই ড্রেস অন সানডে, দ্যাট ইজ কল উইকেন্ডস, ছুটির দিন, সাপ্তাহিক যে ছুটির দিন, অন দিস ডে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, অ্যান্ড আই বাই সাম ডেইলি নেসেসারিজ ফর মি, like many kinds of breakfast food, chips, biscuits, or any kind of cold drinks. Do you drink any kind of cold drinks? yes. Sprite, yes. No, sir, I don't like to eat Sprite, but sometimes I like to drink Red Bull. Sometimes, not every day. Red Bull. Mm, But I think wine is very available in your country, and most of the young people or young men drinks it, and it's very available and very cheap. not too cheap, not too It's cheap. it's expensive. Is it expensive? Yes, expensive, not too cheap. Have you drank any time in your life in Hong Kong? Yes, Okay, but I think it's very harmful for our body. Am I right? don't understand harmful. মানে কি বলে এটাকে? আমি বুঝতে পারি না যে এটা ক্ষতি কিনা, তাই তো, বাট আই থিংক ইউ শুড। জিনিসটা কি বলছেন স্যার? হার্মফুল, হার্মফুল, হ্যাঁ এটা শরীরের জন্য খুব ক্ষতিকর, তাহলে ইট ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার বডি, এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। Not too harmful because হার্মফুল। it's not every day, every time. It's 1 month, 2 month, 3 month. 3 months, The
how to say, কোনো একটা অনুষ্ঠানে like this birthday party, is have a New Year's, নিউ ইয়ার। have a, yeah, have a barbecue party. Is not every time, every week. It's a 1 month, 2 months later. It's like this. Sometimes it's a 1 years, one time. It's okay, not too bad, I নট think. টু ব্যাক, ওকে, থ্যাংক ইউ। দেখেন, এইভাবে কথা বলাটা বেশি সহজ হয়। হ্যাঁ, যে কোনো বিষয়ের উপরে ইংলিশে, এই যে আপনি মাঝে মাঝে বাংলা পারছেন কিন্তু ইংলিশ পারছেন না, তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে শুনে নিতে হবে, এইভাবে আমাদেরকে এগোতে হবে কথা বলাটা। হুম। ইংলিশটা একটু বলেন তো স্যার, আবারও আমি হুম। ভুলে যাচ্ছি। এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, লিখতে হবে ইট ইজ ভেরি হার্মফুল। হার্মফুল। হ্যাঁ, এইচ এইচ এ আর এম এফ ইউ এল, হার্মফুল। হ্যাঁ, হার্মফুল, HARMFUL। হ্যাঁ, হার্মফুল টু আওয়ার বডি। হুম, বা ফর আওয়ার বডি, হার্মফুল ফর। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। না, স- কেন? হুম, যে যত ভদ্র সমাজ আছে, যত হুম, ভদ্র মানুষ আছে, হুম। এই ড্রিঙ্ক করে। যদিও প্রতি সপ্তাহে না করে, প্রতি মানে করে, এটা এটা আমি সত্যি, এটা আমি জানি। আচ্ছা, আর এটা আচ্ছা, আচ্ছা। খারাপও না, না, এটা যদি আমি খারাপ কেন বলছি, দেখবেন বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে বিশেষ করে, এখানে অনেক লোক এটা এডিক্টেড হয়ে যায়। অর্থাৎ এই যে আপনি যেটা বলছেন, এটা 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 ঠিক আছে যে কেউ হয়তো কোনো একটা পার্টিতে খেলো, বা কোনো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বা অন্য কোথাও, সেটা ঠিক আছে। কিন্তু যদি কেউ এটা রেগুলার খেতে চায় বা খায়, তখন কিন্তু তার জন্য এটা খুবই ক্ষতিকর। হুম। হ্যাঁ, মনে করেন এমন রয়েছে না, অনেকে ভারতে আমি দেখেছি যে তারা 3 বেলাই কিন্তু তাদের ওয়াইন না হলে, মদ না হলে কিন্তু হয় না। এটা কিন্তু খুব ক্ষতিকর। কিন্তু আপনি যেভাবে বল। হুম। হ্যাঁ, হ্যাঁ, করে করে, এটা স্বাদটা বাড়ানোর জন্য, খাদ্যের স্বাদটা বাড়ানোর জন্য এটা করা হয়। তো জাস্ট উই হ্যাভ টু প্র্যাকটিস ইন দিস ওয়ে। আচ্ছা, এরপর দেখেন, এরপর একটা হচ্ছে হাউ টু, নো হাউ টু এর একটা ব্যবহার। নো, আই নো প্লাস হাউ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। আই নো প্লাস হাউ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আপনি আমাকে বলছেন যে স্যার, আমি যখন দেশে থাকতাম তখনই আমি সাঁতার কাটা শিখে এসেছি। এখানে হ্যাঁ, নো হাউ টু এটা একসঙ্গে ব্যবহার করতে হবে, নো হাউ টু। নো হাউ টু শব্দের অর্থ হচ্ছে জানা। হুম। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, কি বললাম? ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, আপনি কি ইংরেজিতে কথা বলতে হয় কিভাবে সেটা জানেন? আপনি বললেন ইয়েস, আই নো হাউ টু স্পিক ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। হুম। আমি জানি কিভাবে সাইকেল চালাতে হয়। আই নো হাউ টু রাইড আ বাইসাইকেল। আমি আপনাকে প্রশ্ন করলাম যে ডু ইউ নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আপনি বললেন ইয়েস, আই নো হাউ টু রাইড আ বাইসাইকেল। রাইড মানে হচ্ছে বাইসাইকেল চড়া। হ্যাঁ, আমি জানি কিভাবে বাইসাইকেল চড়তে হয়। আই নো হাউ টু রাইড এ বাইসাইকেল, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই নো হাউ টু কুক ওয়েল, আমি জানি কিভাবে ভালো রান্না করতে হয়। অনেকে দেখবেন রান্না করলে খুব সুস্বাদু হয়, অনেকে রান্না করলে তেমনটি হয় না। তো এটা হচ্ছে নো হাউ টু এর একটা ব্যবহার করলাম। কিসের ব্যবহার বলেন? নো হাউ টু। নো হাউ টু শব্দের অর্থ হচ্ছে জানা। ইংলিশে এইভাবে অনেক স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু জানতে হবে। স্ট্রাকচার যে যত ভালো জানবে, তার কিন্তু কথা বলাটা তত সহজ হবে। আচ্ছা, দেখেন, বলা হচ্ছে ইট ইজ নো ইউজ, এরপর ভার্বের আইএনজি দিবেন। ইট ইজ নো ইউজ, এরপর কি দিতে হবে? এরপর ভার্বের আইএনজি দিতে হবে। মনে রাখবেন, ইট ইজ নো ইউজ। হ্যাঁ, আসলে কোনো লাভ নেই। আমরা অনেক সময় বলি না, সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম, এখন ঘুমিয়ে এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ স্লিপিং নাও, বইটা কিনে আসলে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ বাইং দিস বুক, নামাজ ছাড়িয়ে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, ইট ইজ নো ইউজ গিভিং আপ প্রেয়ার। গিভ আপ মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, আর এই ভার্বের সঙ্গে আইএনজি হবে, এই জন্য গিভিং আপ হয়েছে। ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, এই জন্য গিভিং আপ হয়েছে। সময় অপচয় করে আসলে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ ওয়াস্টিং টাইম।
এখন ঘুমিয়ে আসলে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ স্লিপিং নাও। বইটা কিনে আসলে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ বাইং দিস বুক। আচ্ছা, তারপর দেখেন ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করি। ফন্ড অফ হচ্ছে ফন্ড অফ, FOND, ফন্ড অফ। হ্যাঁ, ফন্ড অফ মানে হচ্ছে কি পছন্দ করি বা পছন্দ করা। আমি ভ্রমণ করতে পছন্দ করি, আই ফন্ড অফ ট্রাভেলিং। ফন্ড অফের পরে ভার্বের পর আইএনজি দিবেন। দেখেন আই ফন্ড অফ, এই ফন্ড অফটা একসঙ্গে দিবেন, তারপর পর ভার্বের পর আইএনজি হবে। আই ফন্ড অফ ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আই ফন্ড অফ ইটিং বিরিয়ানি, যেমন আমার সত্যিই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তো আই ফন্ড অফ ইটিং বিরিয়ানি। আচ্ছা, হ্যাভ ইউ ইটেন বিরিয়ানি? হুম। এই বিরিয়ানি কিন্তু কম, এই বিরিয়ানি কিন্তু হচ্ছে এই বাইরের দেশের মানুষও খুব পছন্দ করে খাবারের